বন্ধুরা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি একটি বিমানে উঠেছেন, আপনার সিট বেল্ট শক্ত করে বেঁধেছেন এবং জানলার বাইরের মেঘের ভেলা দেখতে দেখতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেছেন। আপনার কাছে মনে হলো হয়তো মাত্র কয়েক ঘন্টার একটা শান্ত ঘুম। কিন্তু যখন আপনার ঘুম ভাঙল এবং বিমানটি রানওয়েতে ল্যান্ড করল, তখন আপনি জানলার বাইরে তাকিয়ে দেখলেন পৃথিবীটা সম্পূর্ণ বদলে গেছে। এক লাফে আপনি এবং আপনার বিমানটি ৩৭ বছর ভবিষ্যতে এগিয়ে গেছে। চারপাশের মানুষ, গাড়ি, প্রযুক্তি সবকিছু আপনার কাছে সম্পূর্ণ অচেনা এবং ভিন গ্রহের মতো লাগছে। এদিকে আশ্চর্যের বিষয় হল, এই ৩৭ বছরে আপনার বয়স এক দিনও বাড়েনি। আপনার চেহারায় বার্ধক্যের কোনো ছাপ নেই, আপনার পরিধানের পোশাকে কোনো পরিবর্তন নেই। শুনতে কি হলিউডের কোনো টানটান সায়েন্স ফিকশন মুভি বা টাইম ট্রাভেলের কোনো অদ্ভুত গল্পের মতো লাগছে? লাগাটাই খুব স্বাভাবিক। কিন্তু ইতিহাস ঘাঁটলে এমনই একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যা সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। ঘটনাটি ঘটেছিল প্যান অ্যাম ফ্লাইট ৯১৪ এর সাথে। এটি এমন এক রহস্যময় বিমান যা ৫ বা ১০ বছর নয়, বরং দশকের পর দশক নিখোঁজ থাকার পর হুবহু একই অবস্থায় ফিরে এসেছিল। আজকের এই রোমাঞ্চকর এপিসোডে আমরা শুধু ফ্লাইট ৯১৪ এর সেই হাড়হিম করা অন্তর্ধানের গল্পই জানব না, বরং একজন ফরেন্সিক ডিটেকটিভের মতো তদন্ত করে দেখব এই গল্পের গভীরে লুকিয়ে থাকা আসল সত্যকে। পুরো ঘটনাটি কি সত্যিই ঘটেছিল, নাকি এটি স্রেফ একটি সাজানো গুজব বা হোক্স? চলুন রহস্যের এই গভীরে ডুব দেওয়া যাক। গল্পের শুরুটা হয় আজ থেকে বহু বছর আগে, ২রা জুলাই ১৯৫৫ সালে। দিনটি ছিল আর ১০টা সাধারণ দিনের মতোই রৌদ্রোজ্জ্বল। নিউ ইয়র্ক সিটির বিমানবন্দর থেকে মায়ামি, ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হচ্ছিল একটি ডগলাস DC-4 মডেলের বিমান। সেই সময় এই প্রপেলার চালিত বিমানগুলো বেশ জনপ্রিয় ছিল। বিমানে ছিলেন সর্বমোট ৫৭ জন যাত্রী এবং ৬ জন ক্রিউ সদস্য। যাত্রীদের মধ্যে অনেকেই যাচ্ছিলেন মায়ামির সুন্দর সমুদ্র সৈকতে ছুটি কাটাতে, কেউ বা যাচ্ছিলেন তাদের পরিবারের সাথে দেখা করতে। সবার মনেই ছিল একরাশ আনন্দ আর উত্তেজনা। মায়ামিতে পৌঁছাতে তাদের মাত্র কয়েক ঘন্টা সময় লাগার কথা। বিমানের ক্যাপ্টেন ছিলেন অত্যন্ত অভিজ্ঞ মিগুয়েল ভিক্টোরি রিয়ানো। তিনি এবং তার ক্রিউ সদস্যরা একটি অত্যন্ত মসৃণ টেক অফের পর বিমানটিকে তার ক্রুজিং উচ্চতায় নিয়ে যান। আকাশে ওড়ার পর সব কিছুই একদম স্বাভাবিক ছিল। পাইলটরা নিয়মিত কাজ হিসেবে যন্ত্রপাতির রিডিং পর্যবেক্ষণ করছিলেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগের কাজে মনোযোগ দিচ্ছিলেন। আবহাওয়াও ছিল বিমানের অনুকূলে। কিন্তু এর পরেই ঘটে এক অভাবনীয় এবং শিউরে ওঠার মতো ঘটনা। কোনো রকম পূর্ব সতর্কতা, ইঞ্জিন ফেলিয়ার বা রেডিও সিগন্যালে কোনো বিপদের সংকেত ছাড়াই ফ্লাইট ৯১৪ নিউ ইয়র্কের রাডার স্ক্রিন থেকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, যেন বাতাসে কর্পূরের মতো উবে যায় বিশাল ওই বিমানটি। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা প্রথমে ভেবেছিলেন হয়তো রাডারে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তারা বারবার মরিয়া হয়ে পাইলটের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। রেডিও ফ্রিকোয়েন্সিতে বারবার ডাকা হতে থাকে ক্যাপ্টেন রিয়ানোকে, কিন্তু অন্য প্রান্ত থেকে শুধুই এক নিস্তব্ধতা ভেসে আসছিল। কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর যখন আর কোনো সাড়া মিলল না, তখন সবার টনক নড়ে। সামরিক জেট এবং কোস্টগার্ডের বিশাল বাহিনীকে বিমানের সর্বশেষ পরিচিত অবস্থান অনুসন্ধানের জন্য পাঠানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিশাল উদ্ধারকারী দল গঠন করে। তারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি, আশেপাশের পাহাড় এবং উপত্যকায় ব্যাপক তল্লাশি চালায়। তাদের আশা ছিল যদি বিমানটি ক্র্যাশও করে থাকে, তবু ধ্বংসাবশেষ, তেলের দাগ, বেঁচে থাকা কোনো মানুষ অথবা অন্ততপক্ষে একটি ছোট্ট সূত্র খুঁজে পাওয়া যাবে। এদিকে যাত্রীদের পরিবারগুলোর অবস্থা ছিল বর্ণনাতীত। চরম যন্ত্রণা, উৎকণ্ঠার কান্নার মধ্যে তাদের দিন পার হচ্ছিল। তারা এই আশায় বুক বেঁধেছিলেন যে তাদের প্রিয়জনেরা হয়তো কোনো অজানা দ্বীপে এখনও বেঁচে আছেন এবং সাহায্যের জন্য অপেক্ষা করছেন। কিন্তু দিনের শেষে আশ্চর্যের বিষয় হল, উদ্ধারকারী দল সমুদ্র বা স্থলভাগে কোথাও কিছু পেল না। মনে হচ্ছিল যেন আস্ত একটি বিমান ৫৭ জন যাত্রী আর ৬ জন ক্রিউকে নিয়ে স্রেফ অন্য কোনো ডাইমেনশনে হারিয়ে গেছে। মাস গড়িয়ে বছর পার হতে লাগল। এই ঘটনাটিকে বিমান চলাচলের ইতিহাসের অন্যতম বড় এবং সমাধান না হওয়া রহস্য হিসেবে চিহ্নিত করে একসময় তল্লাশি অভিযান চিরতরে স্থগিত করা হয়। ফাইলবন্দি হয়ে যায় ফ্লাইট ৯১৪। গল্পটি এখানেই শেষ হতে পারত। ইতিহাসের পাতায় আরও একটি অমীমাংসিত রহস্য হিসেবে থেকে যেতে পারত। কিন্তু আসল টুইস্ট তখনও বাকি।
১৯৫৫ সালের সেই নিখোঁজ হওয়া বিমানটি দীর্ঘ ৩৭ বছর পর যখন পৃথিবীর মানুষ তাকে প্রায় ভুলে গেছে, ঠিক তখন ৯ সেপ্টেম্বর ১৯৯২ সালে ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দরে এক অবিশ্বাস্য নাটকীয়তার জন্ম দেয়। ১৯৯২ সালের ৯ সেপ্টেম্বর কারাকাস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের দৈনন্দিন কাজ পর্যবেক্ষণ করছিলেন। রাডার স্ক্রিনে আধুনিক সব বিমানের ওঠানামা দেখছিলেন। হুয়ান দেলা কোর্তে নামের একজন ট্রাফিক কন্ট্রোলার হঠাৎ লক্ষ্য করলেন তাদের রাডারে একটি অচেনা এবং পুরনো মডেলের বিমানের সংকেত ভেসে উঠেছে। বিমানের কোনো ফ্লাইট প্ল্যান তাদের কাছে ছিল না। এটি যেন শূন্য থেকে হঠাৎ করেই আবির্ভূত হয়েছিল। কন্ট্রোল রুমে মুহূর্তের মধ্যে ব্যাপক আলোড়ন এবং বিভ্রান্তি সৃষ্টি হয়। তারা দূরবীন দিয়ে রানওয়ের দিকে তাকাতেই অবাক হয়ে যান। তারা দেখেন আধুনিক জেট ইঞ্জিন চালিত বিমানগুলোর ভিড়ে রানওয়ের দিকে এগিয়ে আসছে একটি পুরনো DC-4 প্রপেলার চালিত বিমান, যা সেই ৯০-এর দশকে মিউজিয়াম ছাড়া আর কোথাও দেখার কথা নয়। কন্ট্রোল টাওয়ার থেকে যখন এই অচেনা পাইলটের সাথে রেডিওতে যোগাযোগ করা হয়, তখন পাইলট অত্যন্ত বিভ্রান্ত স্বরে উত্তর দেন, আমরা প্যান অ্যাম ফ্লাইট ৯১৪ নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছি, আমাদের অবতরণের অনুমতি চাইছি। একবার ভাবুন তো, কন্ট্রোল রুমে বসে থাকা মানুষগুলোর মনের অবস্থা তখন কেমন হয়েছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা এতটাই হতভাগ হয়েছিলেন যে কয়েক ঘন্টার জন্য তারা কোনো কথাই বলতে পারছিলেন না, কারণ বিমানের আইডেন্টিফিকেশন নাম্বারটি চেক করতেই দেখা যায় এটি সেই একই বিমান যা প্রায় ৩৭ বছর আগে ১৯৫৫ সালে নিউ ইয়র্কের আকাশ থেকে নিখোঁজ হয়েছিল। সংশয় তখন চরম অবিশ্বাসের রূপ নেয় যখন বিমানটি সত্যি রানওয়েতে সফলভাবে অবতরণ করে। গ্রাউন্ড ওয়ার্কাররা যখন বিমানের দিকে এগিয়ে যান, তারা বিমানের জানলার ওপারে বসে থাকা যাত্রীদের স্পষ্ট দেখতে পান। চমকে দেওয়ার মতো বিষয় হল, যাত্রীদের চেহারায় বিস্ময় আর আতঙ্ক থাকলেও তাদের একটুও বয়স্ক দেখাচ্ছিল না। ১৯৫৫ সালে তারা ঠিক যেমন ছিলেন, ১৯৯২ সালেও তারা ঠিক তেমনই আছেন। ৩ দশক আগে নিখোঁজ হওয়া বিমানটি একদম অক্ষত অবস্থায়, গায়ে কোনো স্ক্র্যাচ বা মূর্চে ছাড়া তাদের চোখের সামনে দাঁড়িয়েছিল। আশ্চর্যের বিষয় হল, যাত্রীরা দৃঢ়ভাবে বিশ্বাস করছিলেন যে তারা এখনও ১৯৫৫ সালেই আছেন এবং মিয়ামির পথেই আছেন। সময় যে ৩৭ বছর পেরিয়ে গেছে, পৃথিবী যে এতটা বদলে গেছে, সে সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সাহায্য করতে বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তা কর্মী এবং চিকিৎসকরা ছুটে আসেন বিমানের দিকে। তারা বিমানের দরজা খোলার জন্য পাইলটকে ইশারা করেন। কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। পাইলট তার জানলা দিয়ে নিচে তাকান এবং নিরাপত্তা কর্মীদের দেখে চরম আতঙ্কিত হয়ে পড়েন। তিনি একটি ছোট্ট ক্যালেন্ডার তার পকেট থেকে বের করে সামনে নিয়ে আসেন, যেন দিনটি এবং সালটি কি তা নিজের চোখকে বিশ্বাস করানোর জন্য পরীক্ষা করে দেখছেন। ক্যালেন্ডারে ১৯৯২ সাল দেখে তিনি আঁতকে ওঠেন এবং সেটিকে জানলার বাইরে রানওয়ের উপর ফেলে দেন। তিনি চিৎকার করে রেডিওতে বলেন, আমাদের কাছে আসবেন না, আমরা চলে যাচ্ছি। হঠাৎ করেই বিমানের ইঞ্জিনগুলো আবার বিকট শব্দে গর্জন করে ওঠে। প্রপেলারগুলো দ্রুত ঘুরতে শুরু করে এবং পাইলট রানওয়ে দিয়ে সোজা আকাশে উড়ে যান। রাডারে কিছুক্ষণের জন্য বিমানটি দেখা যায়, তারপর আবারও চিরতরে অদৃশ্য হয়ে যায়। আর কখনো তাকে দেখা যায়নি। তবে দাঁড়ান, এই রোমাঞ্চকর গল্পের আরও একটি অল্টারনেট ভার্সন বা সংস্করণ ইন্টারনেটে প্রচলিত আছে। কিছু সংস্করণে বলা হয় পাইলট সেদিন আবার উড়ে যাননি, বরং গ্রাউন্ড কন্ট্রোল অত্যন্ত সতর্কতার সাথে যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের হতে সাহায্য করে। বিভ্রান্ত, দিশেহারা এবং আতঙ্কিত যাত্রীদের দ্রুত ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। যখন পাইলটকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কিভাবে ভেনেজুয়েলার আকাশসীমায় এলেন এবং এতগুলো বছর তারা কোথায় ছিলেন, তার কাছে এর কোনো উত্তরই ছিল না। তার মতে, এক মুহূর্তে তারা নিউ ইয়র্কের আকাশে মেঘের ভেতর দিয়ে উড়ছিলেন এবং পরের মুহূর্তেই মেঘ সরে গেলে তারা এই অচেনা শহরের উপর নিজেদের আবিষ্কার করেন। সবচেয়ে ভয়ঙ্কর এবং অবর্ণনীয় ব্যাপার হল, ডাক্তাররা পরীক্ষা করে দেখেন যাত্রীদের শরীরে বার্ধক্যের কোনো লক্ষণ নেই, মুখে কোনো বলিরেখা নেই। তাদের পোশাক, ঘড়ি এবং ব্যক্তিগত জিনিসপত্র যেন সময়ের স্রোতে সম্পূর্ণ জমে ছিল। তাহলে আসল প্রশ্ন হল, বিমানটি এতগুলো বছর কোথায় ছিল? যাত্রীদের বয়স কেন বাড়ল না? এটি কি কোনো টাইম ট্রাভেলের ঘটনা, নাকি এলিয়েনদের কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ডার্ক এবং টপ সিক্রেট সরকারি প্রজেক্ট? রহস্যের গন্ধ পেয়ে বিশ্বজুড়ে মিডিয়া,
সাংবাদিক এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা কারাকাসে ছুটে আসেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে মানুষের মনে অজস্র প্রশ্ন আর তত্ত্বর জন্ম নিতে শুরু করে। চলুন একে একে সেই মাথা ঘুরিয়ে দেওয়া তত্ত্বমূলক বিশ্লেষণ করে দেখি। প্রথম এবং সবথেকে জনপ্রিয় তত্ত্বটি হল ওয়ার্ম হোল বা টাইম ট্র্যাভেল। অনেকেই বিশ্বাস করেন যে ফ্লাইট 914 আকাশে ওড়ার সময় সরাসরি সময়ের একটি অদ্ভুত অঞ্চলে বা স্পেস টাইম কন্টিনিউয়ামের কোনো ফাটলে, যাকে আমরা ওয়ার্ম হোল বলি, তাতে প্রবেশ করেছিল, যা এটিকে সোজা 37 বছর ভবিষ্যতে ছুঁড়ে ফেলে। এই তত্ত্বটিকে অনেকেই আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সাথে মেলাতে চান, কারণ আইনস্টাইনের তত্ত্ব প্রমাণ করে যে পরিস্থিতির উপর নির্ভর করে সময় ধীর বা দ্রুত চলতে পারে। বিশেষ করে অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রে সময় ধীর গতিতে চলে, যাকে টাইম ডাইলেশন বলা হয়। এই তত্ত্বকে যদি আমরা এই ঘটনার সাথে সাজাই, তাহলে দৃশ্যপটটি দাঁড়ায় এই রকম। ফ্লাইট 914 যখন আকাশে কোনো অদৃশ্য ওয়ার্ম হোলে প্রবেশ করে, তখন সেখানকার তীব্র মহাকর্ষীয় ক্ষেত্রের কারণে যাত্রী ও ক্রুরা চরম টাইম ডাইলেশন অনুভব করেন। তাদের কাছে হয়তো মাত্র কয়েক মিনিট বা কয়েক ঘণ্টা পার হয়েছিল, কিন্তু পৃথিবীর বাইরের একজন পর্যবেক্ষকের কাছে মনে হবে বিমানটি 1955 সালে অদৃশ্য হয়ে গেছে এবং 1992 সালে ফিরে এসেছে। দ্বিতীয় তত্ত্বটি আরও বেশি সায়েন্স ফিকশনের মতো, এলিয়েন অ্যাবডাকশন বা ভিনগ্রহীদের দ্বারা অপহরণ। অনেকেই হয়তো হাসবেন, কিন্তু 1950-এর দশকটি ছিল ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখার এক স্বর্ণযুগ। আমেরিকা জুড়ে তখন রসওয়েল ঘটনার পর থেকে আকাশে অদ্ভুত সব বস্তু দেখার হিড়িক পড়েছিল। যারা এই তত্ত্বে বিশ্বাস করেন তারা মনে করেন যে ওই নির্দিষ্ট DC-4 বিমানটিকে মেঘের আড়াল থেকে একটি বিশাল এলিয়েন মহাকাশযানে টেনে নেওয়া হয়েছিল। এরপর 37 বছর ধরে যাত্রীদের ওপর হয়তো কোনো অজানা পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার সময়কার অনেক প্রত্যক্ষদর্শী নাকি জানিয়েছিলেন যে তারা নিখোঁজ হওয়ার দিন আকাশে অনেকগুলো চাকতির মতো হোভারক্রাফট দেখেছিলেন। সবথেকে বড় বিষয় হল, নিখোঁজ থাকা বছরগুলোতে কি ঘটেছিল তার কিছুই যাত্রী বা ক্রুরা ঠিক মনে করতে পারেননি। এলিয়েন অপহরণের ঘটনাগুলোর ক্ষেত্রে এটি একটি খুব সাধারণ থিম বা প্যাটার্ন, যাকে বলা হয় মিসিং টাইম। এলিয়েনরা নাকি অপহরণ করা মানুষদের পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার সময় তাদের স্মৃতি মুছে ফেলে। তাই এটা বলা খুব একটা অযৌক্তিক হবে না যে ফ্লাইট 914 যাত্রীদের স্মৃতিও একইভাবে মুছে ফেলা হয়েছিল। এবার ইউএফও এবং এলিয়েনদের গল্প যদি আপনার কাছে গাঁজাখুরি বা অবাস্তব মনে হয়, তাহলে এবার আসুন এমন একটি তত্ত্বে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে: সরকারি ষড়যন্ত্র বা সিক্রেট প্রজেক্ট। 1947 থেকে 1991 সাল পর্যন্ত কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের সরকার অনেক গোপন সামরিক প্রকল্প বা সাইকোলজিক্যাল পরীক্ষার কাজ করেছিল। কিছু মানুষ মনে করেন যে ফ্লাইট 914 অন্তর্ধান এই গোপন প্রকল্পগুলোরই একটি অংশ ছিল, যেখানে সম্ভবত নতুন প্রজন্মের স্টিলথ প্রযুক্তি, টেলিপোর্টেশন বা টাইম ট্র্যাভেলের ক্ষমতা জড়িত ছিল। উদাহরণস্বরূপ 1960-এর দশকে MOL বা ম্যানড অরবিটিং ল্যাবরেটরি নামক US এয়ারফোর্সের একটি চরম গোপন প্রকল্প তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল মহাকাশে একটি সামরিক স্পেস স্টেশন স্থাপন করা। হতে পারে প্যান অ্যাম ফ্লাইট 914 আটলান্টিকের ওপর দিয়ে ওড়ার সময় একটি গোপন ইলেকট্রোম্যাগনেটিক অসঙ্গতির শিকার হয় এবং সামরিক বাহিনী তাদের গোপনীয়তা রক্ষার জন্য এই ঘটনাটিকে ধাপাচাপা দেয়। এরকম আরেকটি বিখ্যাত ঘটনা আমেরিকাতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল, যা ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট বা প্রজেক্ট রেইনবো নামে পরিচিত। কথিত আছে 1943 সালে মার্কিন নৌবাহিনী এমন একটি নতুন প্রযুক্তি পরীক্ষা করছিল, যার মাধ্যমে USS এলড্রিজ নামের একটি বিশাল যুদ্ধজাহাজকে রাডারে অদৃশ্য করে দেওয়া যায়। কিন্তু এই পরীক্ষার কারণে জাহাজটি দুটি ভিন্ন সময়কালের মধ্যে লাফিয়ে পড়ে এবং ক্রুদের ওপর এর ভয়ানক শারীরিক এবং মানসিক প্রভাব পড়েছিল। অনেক ক্রু নাকি জাহাজের লোহার দেওয়ালের সাথে আক্ষরিক অর্থেই সেটে গিয়েছিলেন। অনেকেই মনে করেন ফ্লাইট 914-র সাথেও হয়তো এমন কোনো ইলেকট্রোম্যাগনেটিক এক্সপেরিমেন্ট করা হয়েছিল। কিন্তু এখানে একটি বড় খটকা থেকেই যায়: সরকার কিভাবে এতগুলো ফ্লাইটের সাধারণ যাত্রীর স্মৃতি পুরোপুরি মুছে ফেলতে পারে? এর উত্তর লুকিয়ে থাকতে পারে আমেরিকার ইতিহাসের সবথেকে অন্ধকার, অমানবিক এবং কুখ্যাত এক প্রজেক্টের ফাইলে, যার নাম MK আল্ট্রা। এটি ছিল CIA-এর একটি টপ সিক্রেট প্রোগ্রাম, যার লক্ষ্য ছিল ড্রাগস যেমন LSD, হিপনোসিস এবং মানসিক নির্যাতনের মাধ্যমে মানুষের মন নিয়ন্ত্রণের বা মাইন্ড কন্ট্রোলের কৌশল তৈরি করা।
১৯৫০-এর দশকের গোড়া থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত হাজার হাজার সাধারণ এবং অনিচ্ছুক মানুষের উপর এই বেআইনি পরীক্ষাগুলো পরিচালিত হয়েছিল। অনেকেই তাত্ত্বিকভাবে মনে করেন ফ্লাইট ৯১৪ আসলে কুখ্যাত এমকে আল্ট্রা প্রজেক্টের একটি গিনিপিগ ছিল। যাত্রীদের মন নিয়ন্ত্রণ করার জন্য এবং তাদের মেমরি ইরেজ করার জন্য হিপনোটিজম বা ড্রাগ ব্যবহার করা হয়েছিল। এই অপারেশন মাইন্ড ওয়াইপ শেষ হওয়ার পর সরকারের একটাই কাজ বাকি ছিল, আর তা হল পুরো ঘটনার যাবতীয় প্রমাণ চিরতরে গায়েব করে দেওয়া। এতগুলো তত্ত্ব, এতগুলো যুক্তি শোনার পর মনে হচ্ছে যেন আমরা ক্রিস্টোফার নোলানের কোনো মাইন্ড বেন্ডিং থ্রিলার মুভি দেখছি, তাই না? কিন্তু জানেন কি, বিজ্ঞানী টাইম ট্র্যাভেল বা ওয়ার্ম হোলের তত্ত্বকে বাস্তবে কিভাবে ব্যাখ্যা করে? মানবদেহ কি সত্যিই সময়ের মধ্যে দিয়ে ভ্রমণের এই অকল্পনীয় চাপ সহ্য করতে পারে? নাকি এই পুরো গল্পের পেছনে সত্যিটা এমন কিছু যা আপনারা এতক্ষণ স্বপ্নেও কল্পনা করতে পারেননি? এতক্ষণ আমরা এলিয়েন, সরকারি ষড়যন্ত্র, মাইন্ড কন্ট্রোল এবং টাইম ট্র্যাভেলের মতো রোমাঞ্চকর এবং মাথা ঘুরিয়ে দেওয়া তত্ত্বগুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু এবার চলুন সায়েন্স ফিকশন মুভির জগৎ থেকে বেরিয়ে একটু কঠোর বাস্তবতায় এবং যুক্তির পৃথিবীতে ফিরে আসি। পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞরা এবং অ্যাস্ট্রোফিজিসিস্টরা বলেন যে সময় ভ্রমণ বা ওয়ার্ম হোল খাতায় কলমে এবং গণিতের সমীকরণে অত্যন্ত আকর্ষণীয় ধারণা হলেও বর্তমানে আমাদের কাছে বা ১৯৫৫ সালে এমন কোনো প্রযুক্তি ছিল না যা দিয়ে এটি বাস্তবে সম্ভব। এই তত্ত্বের একটি প্রধান বৈজ্ঞানিক সমালোচনা হল মহাকাশে একটি স্থিতিশীল টাইম পোর্টাল বা ওয়ার্ম হোল তৈরি করতে এবং তা খোলা রাখতে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হবে। সম্ভবত এর জন্য এক্সোটিক ম্যাটার বা নেগেটিভ এনার্জি প্রয়োজন, যা আমরা বর্তমানে ল্যাবরেটরিতে তৈরি করার কল্পনাই করতে পারি না। কিন্তু চলুন তর্কের খাতিরে জাস্ট ১ সেকেন্ডের জন্য ধরে নিই যে সময়ের মধ্যে দিয়ে ভ্রমণ করা সত্যিই সম্ভব ছিল এবং আকাশে একটি পোর্টাল খুলে গিয়েছিল। তাহলে বিমানে থাকা সাধারণ যাত্রীরা কোনো প্রোটেক্টিভ গিয়ার ছাড়া কিভাবে বেঁচে থাকতে পারল? পদার্থবিজ্ঞান সম্পর্কে আমাদের বর্তমান ধারণা নির্দেশ করে যে স্পেস টাইমের মধ্যে দিয়ে ভ্রমণ করা মানবদেহ এবং বিমান উভয়কেই চরম মহাকর্ষীয় বল, এক্সট্রিম জি ফোর্স, মারাত্মক কসমিক রেডিয়েশনের প্রভাব এবং আণবিক বিচ্ছিন্নতার মতো ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলবে। বাস্তবে সময় ভ্রমণের সামান্যতম প্রভাবও একটি অ্যালুমিনিয়ামের পুরনো বিমানের কাঠামোকে টুকরো টুকরো করে দেবার জন্য যথেষ্ট। সেখানে মানবদেহের রক্তচাপ, হার্টবিট এবং বায়োলজিক্যাল সিস্টেমের কথা তো বাদই দিলাম। নিজেই একটু সাধারণ যুক্তি দিয়ে ভেবে দেখুন, আধুনিক যুগে এক দেশ থেকে অন্য দেশের লম্বা ফ্লাইটে ভ্রমণ করলেই আমাদের মারাত্মক জেট ল্যাগ হয়, শরীরের ঘড়ি এলোমেলো হয়ে যায়। তাহলে এক লাফে ৩৭ বছর সময়ের মধ্যে দিয়ে ভ্রমণ করলে মানুষের শরীরের প্রতিটি কোষের কী অবস্থা হতে পারে তা কি আপনি কল্পনা করতে পারেন? অথচ গল্প অনুসারে ফ্লাইট ৯১৪ এর যাত্রীদের পুনরায় উপস্থিত হবার পর তাদের কোনো শারীরিক বা চিকিৎসাগত সমস্যাই দেখা যায়নি। এখানেই কি বিজ্ঞানের চোখে গল্পের সবথেকে বড় ফাঁকিটি ধরা পড়ে না? কিন্তু বন্ধুরা, এই বৈজ্ঞানিক অসামঞ্জস্যতাগুলোই এই গল্পটিকে পুরোপুরি শেষ করে দেয় না, যা এই রহস্যের কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয় এবং গল্পটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তা হলো, আমি এতক্ষণ আপনাদের শুরু থেকে যা যা বলেছি তার প্রায় পুরোটাই ছিল ডাহা মিথ্যা। না, আমি আপনাদের মিথ্যা বলিনি, তবে এই গল্পের মূল নির্মাতারা পুরো পৃথিবীর সাথে একটি বিশাল প্রতারণা করেছিল। আপনারা হয়তো ভাবছেন যে আমি হঠাৎ করে এসব কি বলছি। তাহলে কি এত বছরের রহস্য, এতগুলো প্রমাণ, পুরনো খবরের কাগজের ক্লিপিং, রাডার ডেটা, এগুলো কি সব ভুয়া? এর সোজাসাপটা উত্তর হলো হ্যাঁ, ১০০% ভুয়া। ঘটনাটির গভীরে তদন্ত করতে গেলে দেখা যায়, এই গল্প প্রকাশ পাওয়ার সময় ইন্টারনেটে এবং সংবাদপত্রে একটি নির্দিষ্ট DC-4 ডগলাস বিমানের ছবি খুব ছড়িয়ে পড়েছিল, যাকে দাবি করা হয়েছিল নিখোঁজ হওয়া ফ্লাইট ৯১৪ হিসেবে। যখন আধুনিক ফ্যাক্ট চেকাররা এই ছবিটির সোর্স খুঁজতে শুরু করেন, তখন থলের বিড়াল বেরিয়ে আসে। দেখা যায় বহুল চর্চিত ওই বিমানের ছবিটি আসলে অ্যালামি নামক একটি জনপ্রিয় স্টক ফটো ওয়েবসাইটে উপলব্ধ একটি সাধারণ স্টক ইমেজ মাত্র। এটি কোনো নিখোঁজ বিমানের ছবি ছিল না। তাহলে এই গল্পের জন্ম হলো কোথা থেকে? আসল অপরাধীকে? এর উত্তর হল উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি আমেরিকান ট্যাবলয়েড পত্রিকা। এই পত্রিকাটি ১৯৮০ এবং ৯০-এর দশকে চরম চাঞ্চল্যকর, বানোয়াট, হাস্যকর এবং ক্লিকবেইট খবর ছাপানোর জন্য বিখ্যাত ছিল। যেমন অর্ধেক মানুষ, অর্ধেক বাদুড় পাওয়া গেছে,
এলিয়েনরা হোয়াইট হাউসে মিটিং করছে ইত্যাদি। 1985 সালে এই ট্যাবলয়েডটি প্রথমবারের মতো ফ্লাইট 914 এর অন্তর্ধান নিয়ে একটি সম্পূর্ণ কাল্পনিক নিবন্ধ প্রকাশ করে। গল্পটি মানুষের এতটাই পছন্দ হয় যে তারা এর সত্যতা যাচাই না করেই একে বিশ্বাস করতে শুরু করে। ট্যাবলয়েডটি দেখল তাদের বিক্রি হু হু করে বাড়ছে, তাই তারা 1992 সালে এবং পরবর্তীতে 1999 সালেও একই গল্প সামান্য পরিবর্তন করে আবার ছাপে। সবচেয়ে মজার ব্যাপার হল, আসল পুরনো সংবাদপত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় উইকলি ওয়ার্ল্ড নিউজ তাদের ভিন্ন ভিন্ন সংস্করণে কারাকাসের সেই এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ছবির জায়গায় দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করেছিল। এটি প্রমাণ করে যে এই গুজবটি তৈরি করার ক্ষেত্রে তারা কতটা অবহেলা বা স্লপি কাজ করেছিল। পরবর্তীতে ইন্টারনেট এবং ইউটিউবের যুগে ব্রাইট সাইড নামের একটি অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল এই প্যান অ্যাম ফ্লাইট সম্পর্কে একটি দারুণ অ্যানিমেটেড ভিডিও আপলোড করে। তাদের স্টোরি টেলিং এতটাই নিখুঁত ছিল যে মিলিয়ন মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে এবং গল্পটি বিশ্বজুড়ে একটি আধুনিক লেজেন্ডে পরিণত হয়। নিরপেক্ষভাবে বলতে গেলে 1985 সালে যখন ট্যাবলয়েডটি এই খবর ছেপেছিল, তখন তারা হয়তো ভাবতেও পারেনি যে কয়েক দশক পর মানুষ তাদের এই সস্তা বিনোদনমূলক গল্পটিকে এত সিরিয়াসলি নেবে এবং এর উপর ভিত্তি করে এলিয়েন আর টাইম ট্রাভেলের এত বিশাল বিশাল থিওরি বানাবে। এই মিথ্যে ঘটনাটি সাধারণ মানুষের কাছে এতটাই হিট হয়ে ওঠে যে সবাই গল্পটিকে চরম সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। মানুষ তাদের লজিক এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করার চেষ্টাই করেনি। এমনকি এই ব্যাপক সাফল্যের পর ওই একই সংবাদপত্র একই রকম সূত্র ব্যবহার করে ফ্লাইট 370 টাইপের আরও কিছু নিখোঁজ বিমানের অনুরূপ গল্প প্রকাশ করেছিল এবং তখনও তারা পাঠকদের কাছ থেকে একই রকম ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। এটি ঠিক যেন 1 মাসে টাকা ডবল হয়ে যাওয়া কোনো স্ক্যাম বা চিটফান্ড প্রকল্পের মতো, যেখানে বুদ্ধিমান মানুষরা প্রকল্পটিকে শুরুতেই অবাস্তব বলে বাতিল করে দেয়, কিন্তু অনেকেই রাতারাতি বড়লোক হওয়ার লোভে পড়ে টাকা লাগিয়ে দেয়, যা কিছুদিন পরেই মুখ থুবড়ে পড়ে এবং মানুষ সর্বশান্ত হয়। এই ফ্লাইট 914 এর ক্ষেত্রেও মানুষ টাইম ট্রাভেলের লোভে বা রোমাঞ্চের নেশায় গল্পটিকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছিল, কিন্তু একবারও গুগলে সার্চ করে বা সত্যতা যাচাই করে দেখার চেষ্টাই করেনি যে আসলেই 1955 সালে এমন কোনো কমার্শিয়াল ফ্লাইট নিখোঁজ হওয়ার রেকর্ড সিভিল এভিয়েশনের খাতায় আছে কিনা। খুঁজলে তারা দেখতে পেত 1955 সালের জুলাই মাসে প্যান অ্যামের এমন কোনো DC-4 বিমান নিখোঁজ হওয়ার কোনো রেকর্ডই পৃথিবীতে নেই। আজকের এই আধুনিক ডিজিটাল যুগে, যেখানে আমরা প্রতিদিন টেকনোলজি, AI টুলস এবং ইন্টারনেটের সাথে যুক্ত থাকি, সেখানে এই গল্পটি আমাদের জন্য একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ শিক্ষা। বিশেষ করে আপনারা যারা প্রযুক্তির আপডেট রাখেন বা প্রযুক্তি নিয়ে কাজ করতে ভালোবাসেন, তারা ভালো করেই জানেন যে বর্তমানে ডিপ ফেক ভিডিও, AI জেনারেটেড ছবি এবং ফেক নিউজের সাহায্যে যে কোনো মিথ্যাকে কতটা নিখুঁতভাবে সত্যের মোড়কে পরিবেশন করা যায়। শুধুমাত্র একটি বড় খবরের কাগজ, জনপ্রিয় মিডিয়া আউটলেট বা সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু একটা দারুণ গ্রাফিক্স দিয়ে পোস্ট করলেই তার মানে এই নয় যে সেটি ধ্রুব সত্য। আমাদের কাছে আসা প্রতিটি তথ্যের, প্রতিটি খবরের সত্যতা বা ফ্যাক্ট চেক করা আমাদের সর্বদা শেখা উচিত। হ্যাঁ, আমি জানি, একটি চমকপ্রদ গল্পের গভীরে গিয়ে তার সোর্স বা উৎস খোঁজাটা ভীষণ ক্লান্তিকর, বোরিং এবং সময় সাপেক্ষ কাজ। থ্রিলার গল্পের মজাটা এতে নষ্ট হয়ে যায়। কিন্তু এই অভ্যাসটি আমাদের দৈনন্দিন জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে। ইন্টারনেটে ছড়ানো হাজারো গুজব থেকে আমাদের মনকে মুক্ত রাখে এবং সম্ভবত বড় ধরনের কোনো স্ক্যাম বা মানসিক প্রতারণায় পড়া থেকে আমাদের বাঁচায়।